শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা এনইপি সেকেন্ড সেমিস্টারে উঠেছো, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, আজকের এই আলোচনায় তোমাদের এই মেজর বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস করব এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিকগুলোর উপর প্রশ্ন এসেছে সেইগুলো আমি তুলে ধরব এবং আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ 2026-এ এই বেঙ্গলি মেজর সাবজেক্টের জন্য তোমাদের কোন কোন টপিকগুলো জোর দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবে এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, ওইখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে, প্রশ্ন উত্তর পাবে, তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পাবে, এমনকি অ্যাসাইনমেন্টের উত্তরও পাবে। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনেও আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারো। তো তোমাদের এনইপি সেকেন্ড সেমিস্টারে মেজরে যে পেপার 3 রয়েছে, পেপার 3তে তোমাদের যে পেপারটার নাম সেটা হচ্ছে 19 শতকের সমাজ সংস্কৃতি ও বাঙালি। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যে থার্ড পেপারটা, কারণ এবার তোমাদের মেজর সাবজেক্টে থার্ড পেপার এবং ফোর্থ পেপার পড়তে হবে। সুতরাং থার্ড পেপারে তোমাদের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে 19 শতকের সমাজ সংস্কৃতি ও বাঙালি। তো এবার আমরা ইউনিট ওয়াইজ দেখে যাব যে কোন কোন টপিকগুলো রয়েছে সিলেবাসে এবং পাশাপাশি আমরা হাইলাইট করব যে কোন কোন টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে এবং এই ইয়ারে কোন কোন টপিকের উপরে তোমাদের জোর দিয়ে পড়তে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো তোমাদের যে প্রথম এককটা অর্থাৎ প্রথম ইউনিটে রয়েছে 19 শতকের সামাজিক আন্দোলন, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। অর্থাৎ 19 শতকের সামাজিক আন্দোলনে যাদের ভূমিকা ছিল প্রথমত ফোর্ট উইলিয়াম কলেজ এবং কিছু ব্যক্তিত্বগুলোর মধ্যে কাদের নাম রয়েছে? রাজা রামমোহন রায়ের নাম রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম রয়েছে, ডিরোজিওর নাম রয়েছে, অক্ষয় কুমার দত্তের নাম, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন ও জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং তাদের অবদানের পাশাপাশি জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটেছিল ওই টপিকটা। এবার চলো আমরা দেখে নিই যে এই ইউনিট থেকে কোন কোশ্চেনটা পরীক্ষাতে এসেছিল। যেমন এই ইউনিট থেকে প্রশ্ন এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাবলীর পরিচয় দাও, তাকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা। তাহলে কার উপরে এসেছে? এসেছে বিদ্যাসাগরের উপরে চলে এসেছে। তাহলে বিদ্যাসাগর তোমাদের এবারের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট থাকবে না। এবং পাশাপাশি প্রশ্ন এসেছে 19 শতকের সামাজিক আন্দোলনে অক্ষয় কুমার দত্তের ভূমিকা। তাহলে কি এসেছে? এই অক্ষয় কুমার দত্ত এসেছে। তাহলে এই অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগর এই দুইটা টপিকের উপর এবার তোমাদের জোর দিয়ে পড়তে হবে না, এবার তোমাদের পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। তাহলে তো অনেকগুলো টপিক হয়ে যাচ্ছে। কয়টা টপিক হচ্ছে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায় 2টো, ডিরোজিও মিলে 3টি, দেবেন্দ্রনাথ ঠাকুর 4টি, কেশবচন্দ্র 5টি। তাহলে 5টি টপিকের উপরে 5টা প্রশ্ন রেডি করতে হবে, কিন্তু এত প্রশ্ন তো আর তোমরা পড়বে না। তাহলে এই 5টি প্রশ্নের মধ্য থেকে কোন 3টি প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে সাজেশনে অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে। যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা আমাদের সাজেশন থেকে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। আর তোমরা যদি মনে করো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসবে এবং আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তোমরা সেমিস্টারের শুরু থেকে পেয়ে যাবে এবং শুরু থেকে স্টাডি করবে, তাহলে দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট অ্যাপটি ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো। যাই হোক, এবার চলো আমাদের সেকেন্ড যে ইউনিটটা রয়েছে, সেকেন্ড ইউনিটের মধ্যে তোমাদের রয়েছে আধুনিক বাংলা কাব্য, প্রেক্ষাপট ও সঞ্চার, অর্থাৎ বাংলা কাব্যের ওপর। তো এখানে যাদের নাম রয়েছে ঈশ্বর গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রয়েছে গিরীন্দ্র মোহিনী দাসী, রয়েছে মানকুমারী বসু, কামিনী রায়, অনঙ্গ মোহিনী দেবী। অর্থাৎ অনেকগুলো এখানে কবি রয়েছে। তো এদের মধ্য থেকে যাদের উপরে লাস্ট ইয়ারে প্রশ্ন এসেছিল বাংলা আখ্যান কাব্য রচনা কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, অর্থাৎ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কেটে দিচ্ছি, এটা এবার আমাদের লাগবে না।
এবং পাশাপাশি প্রশ্ন এসেছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাহলে রঙ্গলাল এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই দুটো আমরা কেটে দিলাম। তাহলে এবার তোমাদের যে টপিকগুলোর উপরে পড়তে হবে, ঈশ্বর গুপ্ত পড়তে হবে, নবীনচন্দ্র সেন পড়বে, বিহারীলাল চক্রবর্তী, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর গিরীন্দ্র মোহিনী দাসী, মানকুমারী বসু, কামিনী রায় এবং অনঙ্গ মোহিনী দেবী। তারপরে অনেকগুলো টপিক রয়েছে। তো এই টপিকগুলোর মধ্য থেকে তোমাদেরকে আমি বাছাই করে 3টা টপিকের উপর প্রশ্ন দেব এবার 2026 এর জন্য তোমাদের এই সেকেন্ড ইউনিট থেকে। আর এই 3টা প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। তাহলে বুঝতে পেরেছো এই ইউনিট থেকে কোন টপিকগুলো বাদ দেবে আর কোন টপিকগুলোর উপর তোমাদের জোর দিয়ে পড়তে হবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে থার্ড ইউনিট। তো থার্ড ইউনিট অনেকটাই বড় এবং থার্ড ইউনিটটা রয়েছে আমাদের আধুনিক বাংলা নাটক, প্রহসন এবং নাট্যমঞ্চের উপরে। এবং এখানে যে টপিকগুলো রয়েছে যেমন রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত রয়েছে, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, তারপর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, তারপর ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদ, তারপর লেবেডভ এবং বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলাগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, নাট্য নিয়ন্ত্রণ বিল, ন্যাশনাল থিয়েটার প্রথম এবং দ্বিতীয় পত্র, তারপর রয়েছে তোমাদের বাগবাজার অ্যামেচার থিয়েটার এবং অভিনেতা এবং অভিনেত্রীরা। অনেক বড় একটা টপিক আমাদের ইউনিট 3 এর মধ্যে। তো এখান থেকে আমাদের পরীক্ষাতে যে টপিক গত বছরে এসেছিল, যেমন নাট্যকার দীনবন্ধু মিত্রের নাটকগুলো আলোচনা করে তার নাট্য প্রতিভা পরিচয় দাও। দীনবন্ধু মিত্র চলে এসেছে, তাহলে দীনবন্ধু মিত্র এবার তোমাদের পড়তে হবে না, এটা বাদ দিয়ে দেবে। এবং তোমাদের এসেছে বেলাগাছিয়া নাট্যশালা, তাহলে এখান থেকে আমরা এই যে বেলাগাছিয়া নাট্যশালা এটা আমরা বাদ দিয়ে দেবো, এই টপিকটা এবার আমাদের লাগবে না। এই দুটো টপিক বাদ দিয়ে বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে এবার তোমাদেরকে বাছাই করতে হবে। কয়টা বাছাই করবে বড় যে 3টা প্রশ্ন, কারণ তোমরা তো এমনিতেও ওভারঅল একটা সাবজেক্ট থেকে 10টা 12টার বেশি কোশ্চেন তোমরা পড়তে চাও না। তো 10টা 12টা কোশ্চেন যদি পড়তে চাও তাহলে একটা ইউনিট থেকে তোমরা 3টা বেশি কিন্তু প্রশ্ন পড়তে পারবে না। তো 3টা প্রশ্ন এখান থেকে বাছাই করতে গেলে অনেক বিচক্ষণতার সাথে বাছাই করতে হবে যাতে কমন তোমাদের পড়ে। তো আমি সেই বিচক্ষণতার সাথে তোমাদেরকে প্রশ্ন বাছাই করে দেব, অবশ্যই তোমাদের এই ইউনিট থেকে প্রশ্ন কমন পড়বে। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের যে ইউনিট 4 রয়েছে, ইউনিট 4 এ কি টপিক রয়েছে। যেমন ইউনিট 4 এ রয়েছে কথা সাহিত্য এবং সাময়িক পত্র। আর এই কথা সাহিত্য এবং সাময়িক পত্রের মধ্যে তোমাদের যে টপিকগুলো দিয়েছে, প্রথমত নকশা, যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, পেরিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ। তারপর তোমাদের রয়েছে বাংলা উপন্যাসের উন্মেষ এবং বিকাশ, অর্থাৎ বাংলা উপন্যাসের সূত্রপাত এবং তার বিকাশ যে ঘটেছিল, এবং যারা যারা কৃতিত্ব রেখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, হরপ্রসাদ শাস্ত্রী। এবং আরেকটা টপিক রয়েছে বাংলা ছোট গল্পের উন্মেষের প্রেক্ষাপট, অর্থাৎ বাংলা ছোট গল্পের উদ্ভাবন, শুরু, সূচনা এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমাদের এই ইউনিট থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে যে হুতুম প্যাঁচার নকশা কি জাতীয় রচনা ও এর রচয়িতা কে, অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা অর্থাৎ এই নকশা থেকে এসেছে, নকশা সাহিত্য থেকে এসেছে এবং রচনাটার নাম উল্লেখ করে দিয়েছে হুতুম প্যাঁচার নকশা। এবার হুতুম প্যাঁচার নকশাটা কে রচনা করেছেন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় না পেরিচাঁদ মিত্র না কালীপ্রসন্ন সিংহ, এটা জানতে পারলে আমি বুঝতে পারবো যে এখানে কার উপরে প্রশ্ন এসেছে। তো তোমাদের অবগতির জন্য বলছি এই হুতুম প্যাঁচার নকশা এটার রচয়িতা হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ। তাহলে কালীপ্রসন্ন সিংহ এই টপিকটা তোমাদের বাদ দিয়ে এবার তোমাদের পড়তে হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং পেরিচাঁদ মিত্র এই দুজনের উপরে। এবং আরেকটা কোশ্চেন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ লাস্ট যে টপিকটা বাংলা ছোট গল্পের উন্মেষে প্রেক্ষাপট এবং রবীন্দ্রনাথ, তো এই টপিকটার উপরে চলে এসেছে, সুতরাং এটাকে বাদ দিয়ে পড়লেও তোমাদের হবে। তো মাঝখানের যে টপিকটা রয়েছে এটার উপর বেশি জোর দিয়ে পড়তে হবে, বাংলা উপন্যাসের উন্মেষ এবং বিকাশ, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, স্বর্ণকুমারী দেবী রয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী, রমেশচন্দ্র দত্ত। তো আমি তোমাদের এই ইউনিট থেকে যখন সাজেস্ট করব এই সেকেন্ড টপিকটার উপরে সাজেস্ট করব, সেকেন্ড টপিকের উপর সাজেস্ট করলেও এখানে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র, স্বর্ণকুমারী, হরপ্রসাদ শাস্ত্রী 4টা টপিক হয়ে যায়। এই 4টার মধ্য থেকে বাছাই করে আমি 3টা দেবো, যে 3টা দেবো এই 3টা থেকে তোমাদের কমন পড়ে যাবে। এ হচ্ছে তোমাদের বেঙ্গলি মেজরের পেপার যে 3 রয়েছে, পেপার 3 এর সিলেবাস অ্যানালাইসিস, অর্থাৎ সিলেবাসে কী কী থাকছে এবং কোন কোন টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এই বছর কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আলোচনা করব আমাদের পেপার 4 এ কী কী টপিক রয়েছে এবং তা থেকে কী কী প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিকগুলো আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের বেঙ্গলি মেজর পেপার 4, অর্থাৎ পেপার 3 এর আলোচনার পর এবার আমরা পেপার 3 এর সিলেবাসটা অ্যানালাইসিস করব। তো পেপার 4 এ তোমাদের যে টপিকটা সেটা হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান
সাধারণ পরিচয়, অর্থাৎ বাংলা ভাষা বিজ্ঞানের উপর বাংলা ব্যাকরণের কিছু বিষয় তোমাদের এই যে পেপারটা এই পেপারের মধ্যে থাকবে। তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ফার্স্ট ইউনিটে কি কি টপিক রয়েছে। যেমন ফার্স্ট ইউনিটে রয়েছে ভাষা, এর মধ্যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপভাষা, উপভাষার শ্রেণীবিভাগ এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই টপিকগুলো এবার আমরা দেখে নেব যে ফার্স্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিকের উপর প্রশ্ন এসেছে। যেমন এখানে প্রথম প্রশ্ন এসেছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা। অর্থাৎ এখানে যে ভাষা দিয়েছে সেই ভাষার উপরে বাংলা ভাষা কিভাবে উদ্ভব হয়েছে এবং বাংলা ভাষার বিকাশ এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। এবং আরেকটা প্রশ্ন এসেছে বরেন্দ্রী বা ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে উপভাষার উপরে এসেছে, উপভাষার যে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগের উপর প্রশ্ন এসেছে। তো এখানে পুরো টপিকটাই হচ্ছে ভাষার উপরে, সুতরাং ভাষার উপরে অনেকগুলো প্রশ্ন ইচ্ছেগুলো আমরা খুঁজে বের করতে পারি 12 মার্কের জন্য। তো এখানে যেই দুইটা প্রশ্ন এসেছে ওই দুইটা প্রশ্নকে বাদ দিয়ে এই টপিকের উপরে তোমাদের জন্য এবারের সেমিস্টারের পরীক্ষার জন্য সাজেশন তৈরি করতে হবে এবং সেটা অনেকটাই বিচক্ষণভাবে করতে হবে যাতে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়ে। এবার চলো আমরা আমাদের যে সেকেন্ড ইউনিটটা সেটা দেখে নিচ্ছি। সেকেন্ড ইউনিটে রয়েছে তোমাদের ধ্বনি এবং বর্ণ, অর্থাৎ ব্যাকরণের শুরুটাই ধ্বনি এবং বর্ণ। ধ্বনি বলতে আমরা কি বুঝি, বর্ণ বলতে আমরা কি বুঝি, তারপর স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের শ্রেণীবিভাগ কি এবং উচ্চারণ বৈচিত্র্য ও স্বরনিয়ম। তারপরে থাকছে তোমাদের ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, অর্থাৎ ধ্বনি পরিবর্তন যে হয় তার কারণগুলো কি কি এবং ধ্বনি পরিবর্তনের কি কি সূত্র রয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার এগুলো নিয়ে যখন আলোচনা করব তখন খুব মজা পাবে আলোচনাগুলো শুনে। ধ্বনির আগমন, তারপর স্বরাগম, অপিনিহিতি, স্বরভক্তি, ব্যঞ্জনাগম, প্রতিধ্বনি, ধ্বনির নির্গমন, স্বরলোপ, সমাক্ষর লোপ, ব্যঞ্জন লোপ, ধ্বনির রূপান্তর, অভিশ্রুতি, নাসিক্যভবন, সমীভবন, স্বরসঙ্গতি, ধ্বনির স্থানান্তর এবং ধ্বনির বিপর্যাস, এই টপিকগুলো রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে। যেমন এখানে এসেছে অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, ধ্বনির রূপান্তর, স্বরলোপ, যে কোনো তিনটির উদাহরণসহ সংজ্ঞা। অর্থাৎ এখানে যেগুলো দিয়েছে যেমন স্বরাগম, অপিনিহিতি, স্বরভক্তি, ব্যঞ্জনাগম, প্রতিধ্বনি, ধ্বনি নির্গমন, স্বরলোপ, এগুলোর মধ্য থেকে যে কোনো 5টা এসেছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টার উপরে এসেছে সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে এই 5টাকে আমরা বাদ দিয়ে দেবো। আমি আবারও নামগুলো বলছি কোন কোন টপিকগুলো এসেছে অভিশ্রুতি, তোমরা দেখে দেখে বাদ দেবে, যেমন এখানে অভিশ্রুতি, এটা বাদ। তারপরে এসেছে স্বরসঙ্গতি, তারপরে এসেছে সমীভবন, তারপর ধ্বনির রূপান্তর, তারপর স্বরলোপ। অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে বাকি যে টপিকগুলো থাকবে ওই টপিকগুলোর উপরে এবার তোমাদেরকে উদাহরণ এবং সংজ্ঞা পড়তে হবে। আরেকটা প্রশ্ন এসেছে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান এবং বাধার প্রকৃতি অনুযায়ী সৃষ্ট ব্যঞ্জন ধ্বনিগুলোর শ্রেণীবিভাগ করো। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ, এই যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে তার শ্রেণীবিভাগের উপরে এসেছে। সুতরাং এই টপিকটাও বাদ দিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে ইউনিট 3 রয়েছে, ইউনিট 3তে আমাদের কি টপিক রয়েছে। যেমন ইউনিট 3তে রয়েছে সাধু এবং চলিত ভাষা, শব্দার্থ পরিবর্তনের ধারা এবং শব্দভাণ্ডার। তো আমাদের প্রশ্ন এসেছে যে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি এবং কি কি। তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারা এই পার্ট চলে এসেছে। এবং প্রশ্ন এসেছে তোমাদের বাংলায় শব্দভাণ্ডার বলতে কি বুঝো, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দগুলি উদাহরণসহ শ্রেণীবিভাগ। তাহলে বাংলা শব্দভাণ্ডার চলে এসেছে। তো বাংলা শব্দভাণ্ডার থেকে চলে আসলেও বাংলা শব্দভাণ্ডারের উপরে আরও কোশ্চেন হয়, আবার শব্দার্থ পরিবর্তনের ধারার উপরেও আরও কোশ্চেন তৈরি করা যায়। এবং পাশাপাশি সাধু চলিত ভাষা তো মোস্ট ইম্পর্টেন্ট, এই সাধু চলিত ভাষা থেকে কিন্তু এবার পরীক্ষাতে প্রশ্ন আসবে এই ইউনিট থেকে। এবং তোমাদের যে সর্বশেষ ইউনিটটা, সেই সর্বশেষ ইউনিটটা দেখে নিচ্ছি। যে চতুর্থ ইউনিটে তোমাদের রয়েছে বাংলা বানান বিধি, অর্থাৎ বাংলা বানান তৈরি করার যে নিয়মগুলো, এগুলো ব্যবহারিক বাংলা বানান অভিধান এবং পবিত্র সরকারের বিশেষ উল্লেখপূর্বক। তো এখান থেকে প্রশ্ন এসেছে উদাহরণ সহ বানান বিধির প্রধান দিকগুলো আলোচনা করো। আরেকটা প্রশ্ন এসেছে অতৎসম শব্দগুলোর ক্ষেত্রে বাংলা বানান বিধির নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। অর্থাৎ দুইটা প্রশ্ন এসেছে। এই দুইটা প্রশ্নকে বাদ দিয়ে তোমাদের নতুনভাবে প্রশ্ন তৈরি করতে হবে এই ইউনিট থেকে। তো আমি এমনভাবে তোমাদের প্রশ্নগুলো তৈরি করে দেবো, অবশ্যই এগুলো থেকে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষায় কমন পড়বে। তো এভাবে আমাদের আলোচনা জারি থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের উপরে সিলেবাসের উপরে অ্যানালাইসিস করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের উপরে অ্যানালাইসিস করব এবং যে যে টপিকগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সবগুলো টপিকের উপরে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমাদের সাথে যুক্ত থাকার জন্য গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং অনলাইনে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে।